রাশিয়ার রাষ্ট্রীয়ভাবে থ্রেট করেছে যে ইউক্রেনে যদি কোনো অস্ত্র জাহাজ তার সামনে আসে তাহলে সে আমেরিকার জাহাজ হলে সেটা ধ্বংস করে দিবে এবং সেটাকে সে চ্যালেঞ্জ করে বলছে কেউ যদি এই ধরনের অস্ত্র পাঠায় তাহলে সে এটাকে ধ্বংস করার জন্য যে প্রক্রিয়াকরণ দরকার সব তারা করবে। তার মানে রাশিয়া চাচ্ছে যে এখন আর আমেরিকাকে কোনোভাবে ছাড় দিবে না। ইরান এখন একটা চরম যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, লম্বা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এবং যুদ্ধের জন্য মুখিয়ে আছে অনেকটা ইরান। সেই জায়গাটায় আমেরিকা কিন্তু এখন কোনোভাবে আর যুদ্ধ জড়াইতে চাচ্ছে না, কারণ সে চাচ্ছে এই নির্বাচনের আগে অন্তত তেলের দাম নিয়ন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, পাবলিক ইনভেস্টিগেশন থেকে আমি নাজমুল হক আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে ইরান এবং আমেরিকা যুদ্ধের সর্বশেষ তথ্যটা আমরা জানাবো। আসলে যুদ্ধ এখন একটি মানে স্থিতি অবস্থায় চলে আসছে। কোনো পক্ষ কোনো পক্ষকে আক্রমণ করছে না, বাট দুই পক্ষই যুদ্ধের জন্য যে সর্বাধিক প্রস্তুতি যেটা দরকার এবং তাদের জন্য তাদের যেই টাইপের গোপনীয় প্রস্তুতি দরকার সবাই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে আমি যে কথাটা আজকে শুরু করব যে কথাটি বলে যে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর যে হামলাটা করলো, এই হামলার এর আগে কখনোই ইসরায়েল বা আমেরিকা এরকম কোনো শক্তিশালী পক্ষের উপর সরাসরি হামলা করেনি। ইসরায়েল এবং আমেরিকার পূর্ববর্তী যে হামলাগুলো দেখেন কোন কোন দেশের উপর, তারা খুবই দুর্বল দেশ বেছে বেছে হামলা করতো। বিশেষ করে ইসরায়েলের আপনার গাজার এবং ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের উপর তারা আঘাত করত। তারা যখন গুলি করত তার প্রত্যাঘাতে ফিলিস্তিনিরা তাদের ঢিল ছুঁড়ে মারত। তার মানে গুলির তারা যখন আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াতো তখন নিরহ ফিলিস্তিনিরা ঢিল বা পাথর বা লাঠি নিয়ে তাদের সাথে যুদ্ধ করত। এরকম একটি দুর্বল প্রতিপক্ষকে তারা পাখির মতো গুলি করে মেরে ফেলত। ঠিক আমেরিকাকে যদি আমরা দেখি, আমেরিকা হিস্ট্রিতে ভিয়েতনাম বলেন, ইরাক বলেন, সিরিয়া বলেন, আফগানিস্তান বলেন, খুব শক্তিশালী কোনো প্রতিপক্ষ তারা কখনই পায়নি। একটা দুর্বল প্রতিপক্ষ, দুইজনই তারা দুর্বল প্রতিপক্ষের সাথে সংঘর্ষ করতে করতে তারা একটা শক্তিশালী প্রতিপক্ষ আসলে কীভাবে যুদ্ধ করতে হবে, কীভাবে যুদ্ধের কৌশল সাজাতে হবে, এই বিষয়টা আসলে আমার কাছে মনে হচ্ছে টোটালি তাদের কাছে একবারে টোটালি একটা নিউ আইডিয়া হিসেবে সামনে আসছে, যার কারণে তারা এখন অনেকটা এলোমেলো হয়ে গেছে যুদ্ধটা। আপনি দেখবেন যে ইরান কিন্তু আমেরিকাকে একেবারে স্পেসিফিক জায়গা মতো আঘাত করছে। ইরান কিন্তু দেখবেন যে তারা হরমুজ আটকে দিচ্ছে, মধ্যপ্রাচ্যে যে আমেরিকার ঘাঁটিগুলো ছিল সেগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখ যেগুলো ছিল, যেগুলো স্যাটেলাইট জিপিএস সিস্টেম যেগুলো ছিল, রাডার সিস্টেম যেগুলো ছিল, সেগুলো ধ্বংস করে দিয়ে তাদেরকে অন্ধ করে দিয়েছে। আমেরিকান স্বার্থসংশ্লিষ্ট ঘাঁটিতে আঘাত করেছে, যার কারণে মধ্যপ্রাচ্যের যারা স্বাধীন সার্বভৌমত্ব দেশ ছিল তারা এখন আর আমেরিকাকে স্পেস দিতে চাচ্ছে না। তারা ভয় পেয়ে গিয়েছে, ঘাবড়িয়ে গিয়েছে, অভ্যন্তরীণ চাপে পড়ে তারা আমেরিকাকে অ্যাভয়েড করতেছে, যার কারণে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো তারা হারিয়ে এখন অনেকটা বেপরোয়া হয়ে গিয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি জানবেন যে গত কয়েকদিন যাবৎ আমেরিকার যারা সৈনিক বা সেনা অফিসার বা নেভি অফিসার জাহাজ থেকে তারা লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। সেন্ট্রাল কমের তথ্য অনুসারে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং যারা, তারা লম্বা সময় কাজের চাপে আত্মহত্যা করছে। তারপর হচ্ছে তাদের অন্য গ্রাউন্ড ফোর্সে যারা কাজ করার চেষ্টা করতেছে তারা বিভিন্ন জায়গায় থেকে পালিয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের কাছে আমি গতকালকে অনুষ্ঠানে বলেছিলাম যে তারা কিন্তু নিজেদেরকে এই যুদ্ধের ভ্যালিডিটির মধ্যে আনতে পারতেছে না। তারা কোনো ন্যায্যতা বিবেক দ্বারা চিন্তা করতে পারতেছে না। তারা মনে করতেছে তারা দখলদারির একটা অংশ হিসেবে পৃথিবীর কালো ইতিহাসে তারা সংযোজন হয়ে থাকবে। তারা মারা গেলেও তাদেরকে সবাই কালো ইতিহাস হিসেবে স্মরণ করবে। ঠিক বিপরীতে যদি আমরা ইরানের দিকে তাকাই, ইরানিরা কিন্তু তাদের দেশের জন্য জিপিএস অন করে, বিমান অন করে তারা হামলা করতেছে। নিশ্চিত মৃত্যু জানে যে এই জিপিএস অন করে তাকে ট্র্যাকিং করে ধ্বংস করে দেওয়া যাবে বিমানটা, সেখানে সে মারা যাবে। এই নিশ্চিত মৃত্যু যেন দেশের জন্য তারা উৎসর্গ করতেছে, নিজের জীবনকে উৎসর্গ করতেছে। তারা দেশকে রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, তারা জাতি রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এবং তাদের মৃত্যুর পর তাদেরকে কীভাবে বীরদেরকে কীভাবে বরণ করছে সেটা আমরা একটা চিত্র কয়েকদিন আগে দেখেছি, যে পুরো রাষ্ট্র তাকে বিশেষভাবে বরণ করে নিচ্ছে। ঠিক বিপরীতে আমেরিকার সৈনিক যারা মারা যাচ্ছে তাদেরকে গোপনে ইভেন কোনো পুরা দেশের পাবলিকলি না বলে
লাশকে গোপনে শুধু তার পরিবারের কাছে পৌঁছে দিয়ে সেখানে কবরস্থ করে কোনো রকম এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তার মানে দুইটা মৃত্যু কিন্তু দুই ধরনের চিত্র প্রকাশ করছে। এখানে একটা বড় সমস্যা হচ্ছে। এবং আমরা জানি যে আমেরিকানদেরকে দুর্বল করার জন্য ইরান যে পন্থাটা বেছে নিয়েছে, যে তাদের খাদ্য চেন ভেঙে দিয়েছে। আমরা দেখলাম সর্বশেষ জাহাজে ঠিকমতো খাবার পাচ্ছে না নাবিকরা, ঠিকমতো তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছে না। কারণ এই খাবার বা জিনিসপত্র সাপ্লাই দিবে যেসব জায়গা থেকে, এটা তো আমেরিকা থেকে এনে সাপ্লাই দেওয়া সম্ভব না। তারা ওমান, বাহরাইন, কাতার, কুয়েত এদের এই বিভিন্ন দেশ থেকে খাবারগুলো সংগ্রহ করে নিয়ে জাহাজে পৌঁছে দিত। সেই জাহাজগুলোতে যে খাবার যে জায়গা থেকে পৌঁছে দিবে, খাবার যে জায়গা থেকে সংগ্রহ করবে আমেরিকানরা, সেই জায়গাগুলোতে কিন্তু এখন ইরান আঘাত শুরু করেছে। যার কারণে কিন্তু জাহাজে খাদ্য সংকট তৈরি হয়েছে, তাদের বিভিন্ন জিনিসপত্র সংকট তৈরি হয়েছে। এইসব হতাশা থেকে কিন্তু এই আমেরিকান সৈন্যরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। যার কারণে তারা আপনার একটা হযবরল পরিস্থিতিতে পড়ে গেছে। এবং ইরান কিন্তু তাদের যে সাপ্লাই চেন, এই সাপ্লাই চেনের উপর আঘাত করলো। যার কারণে আমরা দেখলাম যে সব কিছুতে একটা এলোমেলো অবস্থান তৈরি হয়ে গিয়েছে। এবং আপনি জানবেন যে ইরান সর্বশেষ যে বিষয়গুলো আন্তর্জাতিক নজর কাড়লো, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তাদের যে বিষয়টা এখন উঠে আসছে, বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে তারা একটা নতুন প্রযুক্তি, যেগুলি আসলে কোনোদিনও বহির্বিশ্ব থেকে কল্পনাও করতে পারেনি। এই যে ইরানের মতো একটা দেশে এত অত্যাধুনিক আল্ট্রা ভার্সনের যে প্রযুক্তি টেকনোলজিগুলো তাদের হাতে আছে, এটা তাদের কল্পনা জগতের মধ্যেও ছিল না। তার আগে আমরা বলে নিচ্ছি যে ইরানের বিজ্ঞানীরা, আপনারা জানেন যে তাদের সৃজনশীলতা সারা বিশ্বে এখন জয় জয়কার অবস্থা। আমরা এই যুদ্ধের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে ইরানের বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বেশি আনুপাতিক রেশিও অনুসারে মহিলা বা নারী বিজ্ঞানী হচ্ছে ইরানে। যার কারণে আমরা দেখলাম যে লম্বা একটা ধ্বংসযজ্ঞের পরও ইরানে আপনার দ্রুত তারা রিকভার করে ফেলল। ড্রোন, মিসাইল শিল্পে, ড্রোন শিল্পে বা অন্য যে কোনো অত্যাধুনিক অস্ত্র যেগুলো তাদের ব্যবহার করে, সেগুলো তারা খুব দ্রুত রিকভার করলো। এবং ইসরায়েলি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ইসরায়েলি বিভিন্ন সংবাদ প্রতিবেদন আমরা পড়ে যেটা দেখলাম, ইরানের না, ইসরায়েলের সংবাদ প্রতিবেদন পড়ে সেখানে আমরা মূল তথ্যটা পাচ্ছি। ইরানের সংবাদপত্র হয়তো বা ইরান বায়াসড হয়ে তাদের নিউজ করতে পারে। যখন ইসরায়েলি বিভিন্ন পত্রিকায় আমরা এই নিউজগুলো পাই, সেখানে আমরা দেখতে পেলাম যে এত দ্রুত যে তারা এই অস্ত্রগুলো রিকভার করবে, এটা তারা আসলে ইসরায়েলি বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা ইসরায়েলি যারা গবেষক, তারা কল্পনা জগতেও ভাবতে পারেনি। সেখানে তারা যেটা ফাইন্ড আউট করলো যে ইরানে অনেক বেশি নারী বিজ্ঞানী, তারা দেখা গেছে যে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাদের কানেক্টিভিটি নাই, আন্তর্জাতিক বিশ্বের সাথে তাদের কোনো যোগাযোগ না থাকার কারণে তারা শুধু ফোকাসের বাইরে গিয়ে, যখন যুদ্ধ নিয়ে সবাই ব্যস্ত, নারী বিজ্ঞানীদের উপর আসলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ওরকমভাবে নজরদারি করতে পারেনি, আমেরিকান গোয়েন্দা সংস্থা নজরদারি করতে পারেনি। এই জন্য যে নারীদের তাদের একটা রেস্ট্রিকশন, তারা যেহেতু শরিয়া আইন বেস একটা দেশ, সেখানে নারীরা চাইলেই পুরুষের সাথে বসে কোনো হোটেলে কথা বলতে পারবে না, বা ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা তাদের একটা রেস্ট্রিকশন আছে। সেই জায়গাগুলো ইরান একটা সুবিধা নিয়েছে, যে এই জায়গাগুলোতে তারা খুব একটা ভালো রেস্ট্রিকশন দিয়ে রেখেছিল। এবং সে নারী বিজ্ঞানীরাই খুব দ্রুত সময়ে এই অস্ত্রগুলোর দ্রুত রিকভার করেছে, সেগুলোর তথ্য আমাদের কাছে আসছে। সেখানের মতো যে আধুনিক টেকনোলজি যেগুলো সবচেয়ে বেশি আশ্চর্য করছে আন্তর্জাতিক মহলকে, তার মধ্যে একটা নতুন টেকনোলজি আসছে, তারা বেলুন, একটা বেলুন বলতে হচ্ছে, এটা হচ্ছে আপনার ওয়াটার কালার যে বেলুন, সেই বেলুনের মধ্যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস ওয়াটার কালার দিয়ে তারা একটা স্যাটেলাইট, ছোটো স্যাটেলাইট টাইপের আবিষ্কার করেছে, যেটা 200 মিটার বা 300 মিটার উপরে উঠে লম্বা সময় আশেপাশের সকল ডেটা তারা নিয়ে নিচ্ছে। আপনি বলতে পারেন যে ড্রোনও তো এটা একই কাজ করতে পারতো, বাট ড্রোন তো একটা ব্যাটারির মাধ্যমে চলে। ড্রোনের ব্যাটারিগুলো 40 মিনিট, 50 মিনিট বা 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অনুসারে চলে। বাট এই যে বেলুন যেটা, এটার মধ্যে তারা এরকম একটা টেকনোলজি ইউজ করেছে, যেটা প্রায় 15 দিন 20 দিন অনেক উঁচু জায়গায় উঠে সেখানে আশেপাশের যত গ্রাউন্ডের তথ্য আছে সে এটা নিয়ে আসতে পারে। যে দ্বিতীয় যে টেকনোলজিটা নতুনভাবে আসলো, যে ড্রোন নতুন একটা ড্রোন তারা দেখতে পেল, যে একটা ড্রোন তো আমরা জানি স্বাভাবিকভাবে সে তার নিজস্ব গতিতে গিয়ে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে আঘাত করে, বাট ইরানের এই ড্রোনটা হচ্ছে, এই ড্রোনটা অন্য ড্রোনকে ধরে নিয়ে আসে। অর্থাৎ এই ড্রোনটা পুলিশিং ড্রোনের মতো অনেকটা, যে আরেকটা ড্রোনকে, সে শত্রু ড্রোনকে টার্গেট করে দিল, সে ড্রোনটাকে সে ধ্বংস করবে না, গুলি করলে বা ব্লাস্ট করলে তো ড্রোন ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাকে ধ্বংস না করে সেটার কাছে গিয়ে তাকে ধরে আপনার এই সুনির্দিষ্ট জায়গায় নিয়ে আসে।
এটা আসলে নতুন একটা টেকনোলজি যেটা বিশ্বব্যাপী একটা আলোড়ন তৈরি করেছে। নতুন রোবট তারা দেখতে পাচ্ছেন যুদ্ধের ময়দানে, যে ইরানিদের বিভিন্ন রোবট তারা ছেড়ে দিয়েছে, যেগুলো হচ্ছে আপনার ছোট ছোট খেলনা নৌকার মতো এবং ছোট ছোট সাইজের রোবট, যেগুলো গ্রাউন্ডে পাঠিয়ে দিয়ে আশেপাশের তথ্য, এবং এই রোবটের মাঝখানে যেগুলো গ্রাউন্ডে পাঠাচ্ছে তারা গুলি করতে পারতেছে, তারা ছোট ছোট রকেট ল্যান্সার থ্রো করতে পারতেছে, এবং যেগুলো ওয়াটার রোবট সেগুলো তারা ওয়াটারে ছেড়ে দিচ্ছে, আশেপাশ দিয়ে তারা যত ধরনের এই তথ্য দরকার, অন্য অন্য শত্রু জাহাজ বা মিত্র জাহাজ, কোন কোন জাহাজ ওই ওয়াটারের পাশ দিয়ে যাচ্ছে, মানে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছে, সেই ডাটাগুলো তারা ইনস্ট্যান্ট স্যাটেলাইট কানেক্টিংয়ের মাধ্যমে বা তারা একটা আলাদা নেটওয়ার্ক সিস্টেম ডেভেলপ করে দিয়ে দ্রুত এটা আইআরজিসির কাছে পাঠিয়ে দিচ্ছে, বা তাদের সেন্ট্রাল যে ডেটা সেন্টার ইরানের সেখানে তারা পাঠিয়ে দিচ্ছে। এবং এই রোবটগুলো লম্বা সময় ব্যাটারি ছাড়া চলতেছে, তাদের সোলার সিস্টেম ডেভেলপ করে দিছে, এটি 15 দিন 20 দিন 25 দিন 30 দিন তার নিজের মতো করে সে এআই একটা অ্যালগোরিদম সেট করে তারা দিয়েছে, সে এআই অনুসারে তারা কাজ করতেছে, ডেটা দিচ্ছে, তথ্য দিচ্ছে, স্পেসিফিক তথ্য ইরান পাচ্ছে, সেগুলোর তথ্যের আলোকে তারা আপনার বিভিন্ন জায়গায় অ্যাটাক করতেছে। তারপর যে বিষয়টা আধুনিকভাবে তাদেরকে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসছে, সেটা হচ্ছে আপনার হাইব্রিড মিসাইল, যেটা আগে পরে কখনো মিসাইল আমরা জানি একটা নির্দিষ্ট কক্ষপথে সে চলে, একটা নির্দিষ্ট টার্গেটে সে আঘাত করে, বাট হাইব্রিড মিসাইলগুলো হচ্ছে যে সে নির্দিষ্ট কক্ষপথের বাইরে গিয়ে যদি দেখে যে তাকে আঘাত করতে কেউ আসছে, সে তার নির্দিষ্ট জায়গা চেঞ্জ করে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, অর্থাৎ সে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল যেগুলো, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র যেগুলো, সেগুলোকে সে ধোঁকা দিয়ে যখন সে যে তার দিকে আসতেছে সে উপরে চলে যাচ্ছে, উপরে চলে যাওয়ার পর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র হয়তো বা খালি জায়গায় গিয়ে ব্লাস্ট হচ্ছে, সে তার আবার নির্দিষ্ট জায়গায় গিয়ে আঘাত করছে। এই হাইব্রিড মিসাইলগুলো যখন আলোচনায় আসছে আন্তর্জাতিক বিশ্ব, তখন খুব আশ্চর্য হচ্ছে যে এটা আসলে কিভাবে সম্ভব। সর্বশেষ যে জিনিসটা তারা আনলো সেটা হচ্ছে যে উভচর যে একটা যান, এটা পানিতে এবং সড়ক সমানভাবে চলতেছে, এগুলো অনেকটা ট্যাঙ্কের মতো পানিতে তারা ড্রাইভ করতেছে, যেগুলো আমরা জানি যে আমেরিকা এবং রাশিয়ার কাছে ছিল। এই অস্ত্রটা যে ইরানের কাছে ছিল, এটা আসলে বহির্বিশ্বে আগে পরে কখনো জানা ছিল না। যার দরুন এই অস্ত্রগুলো যখন আন্তর্জাতিক বিশ্ব খবর পেল, ইরান এগুলো নিয়ে যখন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফেললো, এবং ইরান এখন এতটা আপনার যুদ্ধের মোডে চলে গিয়েছে যে এখন পরিপূর্ণভাবে সে চাচ্ছে আমেরিকার সাথে যুদ্ধে জড়ায় থাকতে, এবং ইরানই এই যুদ্ধটাকে এখন লম্বা করতে চাচ্ছে। এবং আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ইরান কেন যুদ্ধটা লম্বা করবে, ইরানও তো অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জানি ইরানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ইরানের যে মূল্যস্ফীতি, ইরানের যে দেশের যে বর্তমান মূল্যস্ফীতি, এটা চরম আকার এখন, মানে অনেকটা ধসে পড়ার মতো অবস্থা। তারপরও ইরান যেটা চাচ্ছে যে এই যে ইরানের উপর আমেরিকা, ইসরায়েল, আপনারা জানেন আমরা যদি গত 3-4 বছরের চিত্র দেখি, কিছুদিন পরপরই তারা ইসরায়েল বিশেষ করে তাদের বড় বড় সেনা কমান্ডার মেরে ফেলতো, বড় বড় বিজ্ঞানী মেরে ফেলতো, বড় বড় তাদের কমিউনিকেশন যারা পলিসি মেকিং ছিল তাদেরকে মেরে ফেলতো। ইরান শুধু এগুলো নীরবে সহ্য করে যেত, কিছু করার ছিল না। যেহেতু ইরান একটা সুযোগ পেয়েছে, এবং এখন ইরান একটা জিনিস বার্তা ওয়ার্ল্ড ওয়াইড দিতে চাচ্ছে যে ইরানের উপর যদি কেউ আঘাত করো তাহলে ইরান তাকে ধ্বংস করে দিতে পারে। এটার প্রমাণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, পৃথিবীর 1 নম্বর শক্তি, পৃথিবীর 1 নম্বর পরাশক্তি, যে সেই পরাশক্তি আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের উপর হামলা করার পর ইরান তাদেরকে ধ্বংস করে দিছে। এবং সেই ধ্বংসটা ইরান হয়তো দেশ হিসেবে আমেরিকাকে ধ্বংস করবে না, নেতৃত্ব হিসেবে ট্রাম্পকে ধ্বংস করার জন্য, ট্রাম্পের নেতৃত্ব ধ্বংস করার জন্য, ট্রাম্পকে এই নির্বাচন থেকে ফেলে দেওয়ার জন্য যা দরকার, ইরান ওই ট্রাম্পের নির্বাচন পর্যন্ত ইরান এই যুদ্ধটাকে জড়ায় নিতে চাচ্ছে, যুদ্ধটাকে লম্বা করতে চাচ্ছে, যুদ্ধটাকে সে এক্সপান্ড করতে চাচ্ছে, যুদ্ধটাকে সে মানে যে কোনোভাবে আমেরিকাকে টেনে আনতে চাচ্ছে। কারণ আপনারা জানেন যে আমেরিকার জ্বালানির বাজার বর্তমানে খুবই আনস্টেবল, এবং সেখানে প্রচুর জ্বালানির তার প্রচুর দাম বেড়ে গিয়েছে, মূল্যস্ফীতি মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে, মানুষের উপর অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, যেটা আসলে জেডি ভ্যান্স বাধ্য হয়ে ফক্স নিউজে একটা ইন্টারভিউতে গতকালকে আগের দিন বলেছে যে আমরা এখন পারমাণবিক ইস্যুর চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছি আমেরিকার তেলের বাজার বা জ্বালানি বাজারকে স্থিতিশীল করার জন্য। তার মানে বলা চলে যে অনেকটা টায়ার্ড হয়ে গেছে আমেরিকা ইরানের সাথে এই যুদ্ধে, এবং ইরান চাচ্ছে আমেরিকাকে যুদ্ধে জড়ায়া একেবারে ট্রাম্পের ক্ষয় করে নিশ্চিত করা, যাতে ট্রাম্পকে ক্ষয় করতে পারলে ইরান যেটা প্রমাণ করতে চাবে সারা বিশ্বের কাছে যে দেখো
পৃথিবীর 1 নম্বর শক্তি কিন্তু আমার কাছে আসছিল যুদ্ধ করতে, তার সাথে আরেকটা পরাশক্তিকে নিয়ে আসছিল ইসরায়েলকে। দুইটাকে আমি নাকানি চুবানি দিয়ে তাদের দুইটা দেশের আমি নেতৃত্ব পরিবর্তন করে দিয়েছি। আমরা জানি যদি অক্টোবরে নেতানিয়াহুর পতন হওয়ার খুবই সমূহ সম্ভাবনা রয়েছে, ঠিক নভেম্বরে যদি আপনার ডোনাল্ড ট্রাম্পের পতন হয়ে যায় তাহলে এটা হবে ইরানের জন্য জয় জয়কার একটা অবস্থা। ইরান সেই টার্গেটটা নিয়েই মূলত আগাচ্ছে। তার যদি আমরা বলি যে আপনারা খুব ভালোভাবেই জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড যত হিস্ট্রিগুলো আমরা অ্যানালাইসিস করি যে যুদ্ধেই কিন্তু এক একটা পরাশক্তি বা সুপার পাওয়ারের পতন হয়ে যায়। আপনার দেখবেন যে রোম সাম্রাজ্যের পতন আমরা যদি হিস্ট্রিতে অ্যানালাইসিস করি, এরপরে মঙ্গোলিয়ান সাম্রাজ্যের পতন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখলাম অটোমান সাম্রাজ্যের পতন বা জার্মানের পতন, প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা পতন দেখলাম কার, ব্রিটিশদের পতন দেখলাম। ঠিক এই যুদ্ধের পর আমরা হয়তো বা আমেরিকার পতনটা খুব দেখার একটা মানে হতে পারে, পরিবেশ তৈরি হয়ে যেতে পারে, এরকম একটা দিকেই এটা যাচ্ছে। এবং এই জন্যই কিন্তু আপনার আমেরিকা ইউক্রেনকে রাশিয়ার সাথে তারা একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল, পশ্চিমা নট অনলি আমেরিকা, পশ্চিমা বিশ্ব, যাতে রাশিয়া এই যুদ্ধ থেকে ক্ষয় অবস্থা একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যায়। আসলে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে জড়িয়ে রাশিয়া কিন্তু ডে বাই ডে দুর্বল হয়েছে, এখানে কিন্তু রাশিয়ার কোনো শক্তি বৃদ্ধি পায় নাই। আমরা জানি যে রাশিয়ার অর্থনীতি এখন দুর্বল হয়ে যাচ্ছে, রাশিয়ার যে অস্ত্রের যে ছিল একটা দাপট ছিল, এটাও কিন্তু বিশ্বব্যাপী তার আস্তে আস্তে দাপটটা কমে যাচ্ছে। যদিও রাশিয়া এখনও অনেক বেশি শক্তিশালী দেশ, তবে রাশিয়ার এই যুদ্ধে জড়িয়ে রাশিয়ার ক্ষয় হয়েছে, এটা একেবারে সুনিশ্চিত, ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আমেরিকা চেয়েছিল চীনও এই ধরনের একটা যুদ্ধে জড়ায় যাক তাইওয়ানের সাথে, বাট আমেরিকার সেই ফাঁদে কিন্তু চীন পাড়া দেয়নি, সে কিন্তু কোনোভাবেই তাইওয়ানের সাথে এই যুদ্ধে জড়ায়নি। যখন আমেরিকা, রাশিয়া, ইউক্রেন এরা যুদ্ধে ব্যস্ত, চীন কিন্তু তার সারা বিশ্বব্যাপী ব্যবসা নিয়ে ব্যস্ত। আপনি জানেন গতকালকের আগের দিন, সম্ভবত এটা 10 তারিখ, চীনের একটা ফ্লাইট, আন্তর্জাতিক ফ্লাইট বিমান নতুনভাবে C919 বিমান তারা নতুনভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে লঞ্চ করছে। এবং তাদের বুলেট ট্রেন 0 to 800 কিলোমিটার স্পিডে আজকেই এটা লঞ্চ করছে, অর্থাৎ বুলেট ট্রেনে সারা বিশ্বব্যাপী তারা মার্কেট দখলের চেষ্টা করতেছে। BYD গাড়ি, যারা বিশ্বের যে ইলেকট্রনিক গাড়ি, সারা বিশ্বের গাড়ি মার্কেট, জাপানের গাড়ি মার্কেট বা আমেরিকার BMW, জার্মানের, তারপর আমেরিকার যে বিভিন্ন গাড়িগুলো আছে সেই মার্কেটগুলোকে BMW বলি বা অন্য অন্য যে গাড়িগুলো বলছি টয়োটা বলি, সব গাড়ি মার্কেটকে কিন্তু ডে বাই ডে ফল করে দিচ্ছে। এবং BYD কিন্তু এখন বিশ্বব্যাপী ওয়ান অফ দ্য বেস্ট গাড়ি হিসেবে সারা বিশ্বে তার বাজার হু হু করে বেড়ে যাচ্ছে। তার মানে সোলার ব্যবসায় চীন দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। এই জন্য এগিয়ে যাচ্ছে যে আমেরিকার যুদ্ধে সারা বিশ্বব্যাপী যখন জ্বালানি তেলের একটা সংকট তৈরি হলো, সারা বিশ্বব্যাপী চিন্তা করলো যে আসলে এটার বিকল্প সোলার ছাড়া আর কোনো কিছু না। আর সোলারের আপনারা জানেন হয়তো বা যে 93% সোলার সারা পৃথিবীর এককভাবে চীন ব্যবসা করতেছে, কারণ সারা বিশ্বে অন্য কারো ওরকম সোলার প্রস্তুতির বা ব্যবসা তাদের প্রস্তুতি ছিল না। তাই যখন আমরা বলতে পারি, অনেকেই বিশ্লেষকরা ধারণা করে যে চীনের অর্থনীতিকে উঠানোর জন্য আমেরিকা আসলে যুদ্ধ করতেছে, এবং আমেরিকার এতটা যুদ্ধে এই যুদ্ধ জড়ানোর কারণে চীন এতটা বেশি উপকৃত হয়ে যাচ্ছে। তার মানে এই জায়গাগুলো আমরা দেখলাম। মানে তারপরে যে বিষয়টা আমাদের কাছে আসলো যে মোসাদের একটা তথ্য ছিল যে ইরান পারমাণবিক বোমা তৈরি করার খুব কাছাকাছি। এই তথ্যের আলোকে যখন আমেরিকা সম্মিলিতভাবে ইসরায়েলের সাথে এই যুদ্ধে জড়িত হয়ে গেল ইরানের সাথে, তখন গিয়ে দেখলো যে আসলে তথ্যটা ভুল ছিল। এবং আমেরিকা পরবর্তীতে অনেকগুলো তথ্য তারা অ্যানালিসিস করলো যে 7ই অক্টোবরে যে এই ইসরায়েলে যে হামলাটা হলো, যেটা একেবারে ফিলিস্তিন গাজা গা ঘেঁষে ইসরায়েলের সীমান্ত দিয়ে যে হামলাটা হলো, মোসাদ এই হামলার ব্যাপারে আগে পরে কোনো অগ্রিম তথ্য পায়নি। তার মানে এটা চরমভাবে মোসাদের ব্যর্থতা। মোসাদের আরেকটা চরম ব্যর্থতা তারা খেয়াল করলো, ইরানের রেজিম চেঞ্জের ব্যাপারে তাদের যে ডেটাগুলো দিয়েছিল সেগুলো তারা চরমভাবে মিথ্যা প্রমাণিত হইল। যার কারণে কিন্তু এই তথ্যগুলো যে ভুল ছিল এবং এই তথ্য যে টোটালি একটা রং হেডের তথ্য ছিল, এটাকে তারা স্বীকার করে নিল কিভাবে? তারা তো আর মিডিয়াতে স্বীকার করে নাই, তারা যে তথ্যদাতা যারা ছিল, অর্থাৎ পলিসি মেকিংয়ে মোসাদের একজন, তাকে চাকরিচ্যুত করা হয়েছে, এবং ইরান বিষয়ক যে ছিল তাকেও চাকরিচ্যুত করা হয়েছে। এবং সর্বশেষ আমরা একটা তথ্য দেখলাম, ইস্তাম্বুলে তুরস্কে যে ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আপনার এই বিমানে করে, অন্য বিমানে করে পালিয়ে গিয়েছে, একটা ট্রাকে করে চড়ে, খাবারের ট্রাকে চড়ে অন্য বিমানে পালিয়ে গেছে। এটা হচ্ছে মোসাদ তাদেরকে তথ্য দিয়েছিল যে ইয়ার উপরে হামলা হতে পারে, ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হতে পারে। কিন্তু চিত্রটা কি হলো?
ডোনাল্ড ট্রাম্পের উপর তো হামলা হবে এই ভয়ে ডোনাল্ড ট্রাম্প পালিয়ে গেছে, যেহেতু তাদের সিক্রেট সার্ভিস তাই বলছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যে বিমানে হামলা হবে মার্কিন, যে বিমানটার উপর মোসাদ বলল যে এই বিমানটার উপর হামলা হতে পারে, সেই বিমানে কিন্তু সাংবাদিক সহ মার্কো রুবিও একই বিমানে করে, যে বিমানে হামলার কথা বলছে টার্গেটেড বিমান, সেই বিমানে করে সে কিন্তু আমেরিকায় চলে গেছে। তার মানে মার্কো রুবিও যেটা প্রমাণ করছে যে তোমরা মোসাদ যে তথ্য দিছো, যেহেতু আমাদের প্রেসিডেন্ট স্পর্শকাতর একটা জায়গায়, আমরা তার জন্য ঝুঁকি নিলাম না, বাট তোমাদের তথ্যটা ভুয়া, যার কারণে আমি নিজে এখানে উঠলাম, আমার পুরো সাংবাদিক প্যালেন এটা নিয়ে আমরা এই বিমানে করে গেলাম। তার মানে এটাও তারা প্রমাণ করলো যে তোমাদের তথ্য আগের মতো আমরা আস্থায় আনি নাই। যদি আস্থায় আনতো তাহলে তো এত সেন্সিটিভ একটা তথ্য পাওয়ার পর মার্কো রুবিও সেই বিমানে উঠতো না, মার্কিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বড় সাংবাদিকরা সেই বিমানে উঠতো না। তার মানে তারাও বুঝতে পারছে যে এটা তুরস্কের সাথে আমেরিকার একটা টানা পড়েন তৈরি করার জন্য ইন্টেনশনালি দিয়েছে, এটা মোসাদ দিয়েছে, যাতে তুরস্কের সাথে যে আমেরিকার এখন ঘনিষ্ঠ সম্পর্কটার উপর যাতে একটু ফাটল তৈরি করা যায়। এটা কিন্তু আমেরিকার বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন যারা এডিটোরিয়াল কলাম লেখে, তারা কিন্তু অলরেডি এটা প্রকাশ করেছে যে এটাও একটা ইসরায়েলের বাকওয়াস মিথ্যা তথ্য দিয়ে আমেরিকাকে মিসগাইডেড করেছে। তার মানে আমরা যেটা বুঝলাম যে মোসাদের যে তথ্য ভাণ্ডার, যেটা একসময় আমাদের মনে হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী তথ্য ভাণ্ডার মোসাদের, সেই জায়গায় কিন্তু এখন আর আগের মতো নাই। আমরা বরঞ্চ এখন যেটা শুনে আশ্চর্য হচ্ছি যে আইআরজিসির যে গোয়েন্দা সংস্থা, সেটা মোসাদের চেয়েও অনেক বেশি শক্তিশালী বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ তারা, আমি আপনার গতকালকে অনুষ্ঠানে বলেছিলাম, তারা অস্ট্রেলিয়ায় তাদের অপারেশন করেছে, জার্মানিতে তাদের অপারেশন করেছে, ফ্রান্সে তাদের অপারেশন করেছে, আমেরিকায় তাদের অপারেশন করেছে, তারপরে ইউকেতে তাদের অপারেশন করেছে। এবং আপনি জানেন যে আর্জেন্টিনা বুয়েন্স আয়ার্সে 1994 সালে মেবি 85 জন ইহুদি ধর্মাবলম্বীদেরকে হত্যার একটা অভিযোগ এই গোয়েন্দা সংস্থার উপরই করা হয়, যারা আর্জেন্টিনা বুয়েন্স আয়ার্সে গিয়ে হত্যা করেছে। এবং এই আইআরজিসি আপনার সর্বশেষ যে তথ্যটা আমরা দ্য টাইমস অফ ইসরায়েলের একটা প্রতিবেদন যদি আমরা বলি, গতকালকের আগের দিন সেই প্রতিবেদনটা করা হয়েছে, সে প্রতিবেদনে তারা উল্লেখ করেছে যে ইসরায়েলি বাহিনীর সাথে এবং আইআরজিসির সাথে সরাসরি ইসরায়েলের 2 জন বিমান বাহিনীর সদস্য, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিল, F-35 অথবা F-15 বিমানের ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে তারা ছিল, তাদেরকে তারা প্রায় 1.5 বছর যাবৎ ইরানি বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য পাচার করেছে। তারা কি তথ্য পাচার করেছে? আয়রন ডোমের ডিজাইন, তারপর হচ্ছে বিভিন্ন স্পর্শকাতর অবকাঠামোর বিভিন্ন নকশা, তারপর হচ্ছে সামরিক অভিযানের আগে তাদের পূর্ব প্রস্তুতি কেমন, পরের প্রস্তুতি কেমন, সামরিক অভিযানগুলো তারা কিভাবে করে, তাদের এই বেঞ্জামিন নেতানিয়াহু, নাফতানিল বেনেট, অর্থমন্ত্রী স্মোট্রিচের আবাসিক স্থল অনেক জায়গার তথ্য ডেটা তারা অলরেডি ইরানি বাহিনীকে দিয়ে দিয়েছে। তার মানে আমরা যদি বলি যে মোসাদের ব্যাপারে যতটা আন্তর্জাতিক বিশ্ব বিভিন্ন খবর প্রকাশ করে তাদের বিভিন্ন সফল অভিযান নিয়ে, আইআরজিসির বিভিন্ন সফল অভিযান নিয়ে কিন্তু বিশ্ব মিডিয়া ওইভাবে কোনো খবর প্রকাশ করে না। বাট যখন আপনি তথ্য অ্যানালাইসিসে যাবেন বা তথ্যগুলো সংগ্রহ করে ডটগুলো মিলাবেন, তাতে কিন্তু যে তাদের যে গোয়েন্দা সক্ষমতা অনেক শক্তিশালী, এটাও কিন্তু প্রমাণিত হয়। তার মানে এই জায়গায় যেটা আমরা বললাম যে ওই গোয়েন্দা দুজনকে কীভাবে তারা ফাইন্ড আউট করলো, পরবর্তীতে তাদেরকে সন্দেহজনক কারণে আটক করার পর আইডিএফ, তারপর হচ্ছে সিনবেট এবং তাদের যে ইন্টারনাল পুলিশ কয়েক দফা জিজ্ঞাসা করে তাদের কাছে কোনো তথ্য পায়নি, কিন্তু তারা তাদেরকে টার্গেট করে রেখেছিল। পরবর্তীতে যখন পুনরায় তারা ইরানি বাহিনীর সাথে যোগাযোগ করে, তখন তাদের সেই জালে তারা আটকা পড়ে এবং এই তথ্যগুলো প্রকাশিত হয়। এবং ইনার নিউজ বা ইরানি বিভিন্ন গণমাধ্যমের নিউজে কিন্তু এটা কিছুটা ইন্ডিকেট পাওয়া যায়। তার মানে তাদের যে গোয়েন্দা সংস্থা খুব শক্তিশালী, এটা কিন্তু তার একটা গ্রাউন্ড আমাদের কাছে মনে হচ্ছে। এখন সর্বশেষ যেটা আমরা বলতে চাচ্ছি যে আপনি জানেন যে অলরেডি আমেরিকার কি পরিমাণ ক্ষতি হয়েছে। শুধু MQ-9 রিপার ড্রোন যেগুলো, এটাই 45টা ধ্বংস হয়েছে, তাদের বিমান ধ্বংস হয়েছে, তাদের মানে অনেক সৈন্য মারা গিয়েছে, তাদের যত স্যাটেলাইট সিস্টেম ছিল মধ্যপ্রাচ্যে পুরোটাই ধ্বংস হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যে আমেরিকার চোখ বলা চলে যেটা, সে চোখ অন্ধ হয়ে গেছে। তাদের ঘাঁটি সব এখন সর্বশান্ত হয়ে চলে গেছে এবং বলা চলে যে মধ্যপ্রাচ্যে এখন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আমেরিকা এবং তাদের সকল ঘাঁটি, অবস্থান, শক্তি সবই ক্ষয়ের দিকে। সেই জায়গাগুলো যদি বিবেচনা করে আমরা চিন্তা করি, আমেরিকার যখন এই দুরবস্থা তৈরি হয়েছে,
এই প্রথম মানে আপনার লম্বা সময় পর ইউক্রেন যুদ্ধের প্রায় 4.5 বছর চলে, এই 4.5 বছরের এই ফার্স্ট টাইম রাশিয়া আমেরিকাকে থ্রেট করলো। রাশিয়ার আপনি জানেন যে একবার রাষ্ট্রীয়ভাবে থ্রেট করেছে যে ইউক্রেনে যদি কোনো অস্ত্র জাহাজ তার সামনে আসে তাহলে সে আমেরিকার জাহাজ হলো সেটা ধ্বংস করে দিবে, এবং সেটাকে সে চ্যালেঞ্জ করে বলছে কেউ যদি এই ধরনের অস্ত্র পাঠায় তাহলে সে এটাকে ধ্বংস করার জন্য যে প্রক্রিয়াকরণ দরকার সব তারা করবে। তার মানে রাশিয়া চাচ্ছে যে এখন আর আমেরিকাকে কোনোভাবে ছাড় দিবে না। এবং অনেকেই বলে থাকে বিশ্লেষক যে রাশিয়া এবং চীন এই ইরানের যত সমরাস্ত্র একেবারে শেষ পর্যায়ে এসে যখন ইরান অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল চরম আঘাতে, তাদের সর্বোচ্চ সুপ্রিম লিডারের মৃত্যুর পর, তাদের বিভিন্ন জায়গায় অস্ত্র গোদামে হামলার পর অনেকটা যখন দুর্বল হয়ে গিয়েছিল, তখন চীন এবং রাশিয়া তাদেরকে ম্যানপেড ক্ষেপণাস্ত্র, তাদেরকে নেটওয়ার্কিং সিস্টেমে ডেভেলপ করে, তাদেরকে জিপিএসে ঢুকিয়ে, তাদের কাছে অত্যাধুনিক কিছু অস্ত্র দিয়ে ওই মুহূর্তটা ব্যাকআপ দিয়ে এখন ইরান তার নিজস্ব ব্যবস্থাপনায় সকল অস্ত্র তৈরি করে ইরান এখন একটা চরম যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, লম্বা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এবং যুদ্ধের জন্য মুখিয়ে আছে অনেকটা ইরান। সেই জায়গাটায় আমেরিকা কিন্তু এখন কোনোভাবে আর যুদ্ধ জড়াইতে চাচ্ছে না, কারণ সে চাচ্ছে এই নির্বাচনের আগে অন্তত তেলের দাম নিয়ন্ত্রণ করার জন্য। তার মানে এখন আমরা একেবারে সর্বশেষ যদি আমরা বলি, এই যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে ইসরায়েলের ভুল যে গোয়েন্দা তথ্যের আলোকে দুই রকমের ইন্টারেস্ট এখন তৈরি হয়ে গিয়েছে। চরম মিত্র ছিল, তাদের মধুর সম্পর্ক ছিল ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর, সেই মধুর সম্পর্ক কিন্তু আর আগের মতো মধুর নাই। আমার এই কথাকে অনেকেই সমালোচনা করে। আন্তর্জাতিক বিশ্বে আসলে চিরশত্রু এবং চিরবন্ধু বলতে কোনো শব্দ নেই। আপনি জানেন যে একসময় যে ইরান এবং আমেরিকা চরম বন্ধুত্ব ছিল, এখন কিন্তু ইরান আমেরিকা চরম শত্রুতার একটা জায়গা তৈরি হয়েছে। যে রাশিয়া জার্মান একসময় চরম বন্ধুত্ব ছিল, তাদের মধ্যে এখন চরম শত্রুতার জায়গা তৈরি হয়েছে। আপনি জানেন যে ভারতের সাথে তো বাংলাদেশের এক সময় চরম বন্ধুত্ব ছিল, এখন কিন্তু একটা ওই বন্ধুত্বের জায়গাটা আগের মতো নাই। আপনার এই পাকিস্তানের সাথে চীনের সম্পর্কে এখন খুব চরম বন্ধুত্ব, এটা যে কোনো সময় চরম শত্রুতার তৈরি হয়ে যেতে পারে। আমরা জানি যে এক সময় যাদের সাথে চরম বন্ধুত্ব থাকে তার সাথে এক সময় চরম শত্রুতা তৈরি হয়। যেই জার্মানের সাথে ফ্রান্সের সাথে ইসরায়েলের এক সময় আমেরিকার চেয়ে বেশি বন্ধুত্ব ছিল, এখন আমাদের কাছে অনেক সময় মনে হয় যে ইসরায়েল আমেরিকার বাইরে কোনো কল্পনাও করতে পারে না। বাট ইসরায়েল কিন্তু সারা বিশ্বব্যাপী তাদের নেটওয়ার্ক তারা ডেভেলপ করার চেষ্টা করতেছে। আমরা গত আলোচনায় বলছি ল্যাটিন আমেরিকার ইকুয়েডর, চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল সবার সাথে নতুনভাবে সম্পর্ক ডেভেলপ করছে। তার মানে আমেরিকার সাথে ইসরায়েলের যে দহরম মহরম সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা তারা চিন্তা করতেছে যে নেতানিয়াহুর মেয়াদ আছে আর 2 মাস আর ট্রাম্পের মেয়াদ আছে আর 3 মাস। তার কারণে এই সময়টুকু ইরান ধৈর্য ধরছে। তাদেরকে আসলে ইরান যে জিনিসটা প্রমাণ করতে চাচ্ছে বা প্রমাণ করবে সেটা হচ্ছে যে আমাদের উপর যদি কেউ চরমভাবে আঘাত করো, তার হলে আমরা পাল্টা আঘাতভাবে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আমরা না, আমরা ওই ব্যক্তি যে আঘাত করার জন্য ইন্টেনশনালি আমাদের উপর আঘাত করেছে সে ব্যক্তিকে আমরা ক্ষয় করে ফেলবো, ব্যক্তিকে আমরা ধ্বংস করে ফেলবো, ব্যক্তিকে আমরা অপ্রাসঙ্গিক করে ফেলবো। এবং সেই জন্যই সে নেতানিয়াহু যাতে এই নির্বাচনে চরমভাবে পরাজিত হয়, ডোনাল্ড ট্রাম্প যাতে এই নির্বাচনে চরমভাবে পরাজিত হয়, ওই ডিপ্লোমেসি নিয়ে ইরান মূলত আগাচ্ছে। এবং এখানে যে জিনিসটা ওয়ার্ল্ড ওয়াইড প্রকাশিত হয়ে যাচ্ছে যে তারা এখন কোনো উপায় না পেয়ে চরমভাবে নিষেধাজ্ঞা এবং অবরোধ জারি করছে। আর আমরা জানি যে নিষেধাজ্ঞা বা অবরোধের একটা চিত্র আমাদের কাছে দৃশ্যমানই আছে, যে ইরানের উপর যত নিষেধাজ্ঞা দেওয়া হোক, ইসরায়েলের আমরা জানি যে নিষেধাজ্ঞাগুলো আসলে খুব বেশি ইফেক্টিভ নয়। ইরান এসব নিষেধাজ্ঞা ওভারকাম করেই 45 বছর যাবত টিকে আছে। উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা উত্তর কোরিয়াকে শক্তিশালী করেছে। কিউবার উপর নিষেধাজ্ঞা লম্বা প্রায় 54-55 বছর বা 60 বছরের নিষেধাজ্ঞা তাদেরকে ভেঙে ফেলতে পারেনি। তারা তাদের রেজিম ঠিক করে টিকে আছে। ইরান ঠিক সেভাবে টিকে থাকবে, বরঞ্চ এই নিষেধাজ্ঞা খেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা। এই নিষেধাজ্ঞা যত করা হয়, কঠিন হয়, তত আপনার ইরানের যে প্রধান অর্থনৈতিক সূচক যে উপাদান সেটা হচ্ছে তেল, এই তেলটা সে কম দামে চীনকে সে প্রোভাইড করে। আর এই চীন কম দামে তেল পেয়ে যেমন ব্যারেল প্রতি সে $10, $15, $20, $25 কম পায়, এবং এই কম দামে তেল পেয়ে সে উৎপাদন খরচও তার কমে যায় এবং সে কম দামে পৃথিবীতে প্রোডাক্ট বিক্রি করে, এবং এই কম দামে প্রোডাক্ট বিক্রি হয়ে সে পৃথিবীর মার্কেট দখল করে ফেলতেছে। আর বিপরীত দিকে পশ্চিমা বিশ্বরা এর চেয়ে বেশি দামে তেল কিনে, বেশি দামে প্রোডাকশন কস্ট করে, বেশি দামে পণ্য বিক্রি করে পৃথিবীতে তাদের মার্কেট ডে বাই ডে হারাচ্ছে। একই সুবিধার গাড়ি যখন BYD আপনার ধরে নিলাম আমরা
1 কোটি টাকায় বিক্রি করতেছে, সে একই সুবিধার গাড়ি BMW 2 কোটি টাকা বিক্রি করতেছে। একই সুবিধার বিভিন্ন প্রোডাক্ট পশ্চিমা বিশ্ব যখন 1 কোটি টাকায় বিক্রি করতেছে, চীন সেটা 50 লাখ টাকায় বিক্রি করতেছে। আস্তে আস্তে পশ্চিমা বিশ্বের উৎপাদন স্থলগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, চীনের উৎপাদন স্থলগুলো বিকশিত হচ্ছে। তার মানে যুদ্ধটা কিন্তু শুধু ওই একমাত্র ইরানকে কেন্দ্র করে না, এখানে একটা ভূরাজনৈতিক বড় স্কেল কাজ করতেছে, যে স্কেলে আমরা যখন পরিমাপ করি তখন দেখি যে শুধু আমেরিকায় প্রতিটা জায়গায় হেরে যাচ্ছে, চীন জিতে যাচ্ছে। তার মানে এই যুদ্ধটা এখন থামানোর জন্য নিজ থেকেই আমেরিকা উদ্যোগ নিচ্ছে, আর যুদ্ধটাকে আর একটু বাড়ানোর জন্য ইরান চাচ্ছে সর্বশেষ তার কখনোই কোনো দেশ, কোনো শক্তি, কোনো জাতি ইরানকে আঘাত করতে না পারে। এই জন্য তারা সর্বশক্তি বিনিয়োগ করতেছে, সর্বোচ্চ চেষ্টা করতেছে যুদ্ধটাকে বাড়ানোর জন্য, যাতে ভবিষ্যতে যে কেউ চিন্তা করে যে পৃথিবীর 1 নম্বর শক্তি আমেরিকা এবং তাদের দোসর ইসরায়েল এই ইরানকে আক্রমণ করে তারা টিকে থাকতে পারে নাই, আমি, তুমি বা আমরা কেউ যাতে আর ইরানকে আঘাত করার সাহস না পাই।